রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কোয়ালিফাই করার জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্নপত্র রয়েছে সব প্রশ্নপত্রগুলো কিন্তু ভালো করে সমাধান করা। কারণ রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যতগুলো প্রশ্ন পড়েছে তার মধ্যে 80-90% প্রশ্নই কিন্তু আগের বছরে এসেছে, এরকম টাইপের কিন্তু প্রশ্নই পড়ে। সেজন্য আমরা প্রত্যেকটি ক্লাস তোমাদের নিয়ে চলে আসছি আগের বছরের প্রশ্নপত্র থেকে বা বিগত বছরের প্রশ্নপত্র থেকে। আজকের পুরো ক্লাসটি রয়েছে গ্রুপ ডি এক্সাম 2014 সালে আসা প্রশ্নপত্র থেকে এবং আজকের প্রত্যেকটি প্রশ্নে রয়েছে অঙ্ক, কারণ প্রশ্নের প্রথমেই ছিল অঙ্ক এবং অঙ্কতে যতগুলো প্রশ্ন আজকে সম্ভব হয়েছে ততগুলো প্রশ্ন আমরা তোমাদের সামনে হাজির করে দিয়েছি এবং পরবর্তী ক্লাসেও কিন্তু তোমাদের সামনে এই 2014 সালের প্রশ্নপত্রই থাকবে। চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে। যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম হয় তবে বি এর আয় এ এর আয়ের থেকে কত শতাংশ বেশি? বলেছে যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম হয় তবে বি এর আয় এ এর আয়ের থেকে কত শতাংশ বেশি। দেখো 25% কম বলেছে, কত পার্সেন্ট কম বলেছে? 25%। আচ্ছা 100 থেকে যদি 25 বাদ দিয়ে দাও তাহলে কত পড়ে থাকে? তাহলে পড়ে থাকে 75, তাই না? এই 75টি বসে যাবে নিচে। 75% হচ্ছে 75 হচ্ছে বি এর আয় এবং এ এর আয় কিন্তু 25% কম বলেছে। ইন্টু 100 করে দাও তাহলে হয়ে যাবে দেখো 3 এবং এটাকে কাটাকাটি করলে 33.33 মাথায় পৌনঃপুনিক হয়, পৌনঃপুনিক মানে 33.33, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও 2 নম্বর প্রশ্নটি রয়েছে বাবার বয়স 50 বছর এবং ছেলের বয়স 22 বছর, কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে? বলেছে বাবার বয়স 50 বছর এবং ছেলের বয়স 22 বছর, ডিফারেন্স কত? 50 বিয়োগ 22, ডিফারেন্স হচ্ছে 28 বছর। দেখো ছেলের বয়স যদি 28 বছর হয় তবেই বাবার বয়স কিন্তু 56 বছর হবে। তার মানে ছেলের বয়সে 22-এর সঙ্গে 6 যদি যোগ করে দাও তাহলে 28 হবে, তাহলে 50-এর সঙ্গে 6 যোগ হয়ে যাবে 56 হয়ে যাবে। তাহলে কোথায় রয়েছে 6? দেখো অপশন সি রয়েছে 6, অপশন সি রয়েছে 6। কত বছর পরে, কত বছর পরে বলেছে কিন্তু এরকম কিন্তু বলেনি যে ছেলের বয়স কত হলে বাবার বয়স দ্বিগুণ হবে, তা কিন্তু বলেনি, কত বছর পরে বলেছে, সেই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখুন নেক্সট 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 3, 5, 8, 12, 17 ক্রমটির সপ্তম পদটি কত? দেখো সপ্তম পদ বলেছে কিন্তু, ঠিক আছে? এখানে দেখো 3, 5, 8, 12, 17 রয়েছে, তারপরে কিন্তু ষষ্ঠ পদটি নেই। এখানে কিন্তু 5টি পদ রয়েছে, ষষ্ঠ পদটি নেই। আবার বলেছে সপ্তম পদটি কত। দেখো 3-এর পরে 5 কত ডিফারেন্স, এটা কিন্তু রিজনিংয়ের অঙ্ক, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু গ্রুপ ডি এক্সাম 2014 সালে পড়েছিল। 3-এর পরে দেখো 5 রয়েছে 2 ডিফারেন্সে, 5-এর পরে 8 রয়েছে 3 ডিফারেন্সে এবং 8-এর পরে 12 রয়েছে 4 ডিফারেন্সে, 12-এর পরে 17 রয়েছে 5 ডিফারেন্সে। তার মানে 17-এর পরে যে সংখ্যাটি হবে সেটি নিশ্চয়ই 6 ডিফারেন্সে হবে, মানে 17-এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে কত হবে? 17-এর সঙ্গে 6 যোগ করলে পরে 23 হবে, তার মানে ষষ্ঠ পদটি হয়ে যাবে 23। সপ্তম পদটি তাহলে কত হবে? দেখো সপ্তম পদটি হবে 23-এর সঙ্গে কত ডিফারেন্স, কত হবে? 6-এর পরে 7, তাহলে 7, তাহলে হয়ে যাবে 23-এর সঙ্গে 7 যোগ 30 হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। সপ্তম পদটি হয়ে যাবে 30। দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে 4 নম্বরে। যদি বার্ষিক 800 টাকা 10 বছর পরে 1200 টাকায় পরিণত হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? বলেছে কত? বার্ষিক 800 টাকা মানে PTR/100, এই সূত্রটি তোমরা ভালো করে একটু দেখে নাও। আয় সমান আয় মানে সুদ সমান হচ্ছে PTR/100, এই সূত্রটি থেকেই কিন্তু সুদ আসলে সমস্ত অঙ্ক করা যায়। দেখো বলেছে 800 টাকা, তার মানে পি সমান কত? পি সমান হচ্ছে 800, টি মানে কত? টাইম মানে হচ্ছে 10 বছর, তারপরে কত টাকায় পরিণত হচ্ছে? 1200 টাকায় পরিণত হচ্ছে, তাহলে 1200 বিয়োগ 800 লাভ কত হয়েছে? 400 টাকা হয়েছে, তাই না? তার মানে আয় সুদ হয়ে গেছে কত টাকা? সুদ হয়ে গেছে 400 টাকা। বলেছে সুদের হার কত? আর সমান কত? দেখো আই সমান PTR/100, তাহলে আর সমান হয়ে যাবে 100 ইন্টু আই বাই পিটি, পি ইন্টু টি, তাই না? তাহলে প্রথমে লিখে দিলাম 100 ইন্টু আই কত? সুদ কত? 400 লিখে দিলাম। তারপরে দেখো তারপরে পি কত? আসল কত? আসল হচ্ছে 800 গুণিত টাইম হচ্ছে 10, কেটে দাও 0 0 0 0, 4 2 8, এই 0 চলে গেল, এই 0 কেটে গেল, এখানে দেখো 5 পড়ে থাকলো, 5 2 10, তাহলে 5%, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো সুদ আসলের যতগুলো অঙ্ক পড়ুক না কেন আই সমান PTR/100, এই সূত্রটি যদি তোমরা ভালো করে জেনে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবে, তাই না? সরল সুদ যত রয়েছে সবই কিন্তু এই সূত্রের মাধ্যমে সমাধান হবে। চলো দেখো নেক্সট 5 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 5 নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে। 7 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 8 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন? দেখো গ্রুপ ডি এক্সাম 2014 সালে পড়েছিল অঙ্কটি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ।
বলেছে 7 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 7 জন লোক একটি কাজ করে 12 দিনে। ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 8 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন? অতিরিক্ত লোক বলেছে কিন্তু, ঠিক আছে, ভালো করে পয়েন্ট নোট করো, অতিরিক্ত লোকের প্রয়োজন। দেখো 7 জন লোকে একটি কাজ যদি করে তাহলে তার দ্বিগুণ পরিমাণ কাজ করতে নিশ্চয়ই লোক বাড়াতে হবে। তাহলে কি সম্পর্ক হয়ে যাচ্ছে? কাজের পরিমাণ বাড়ছে, লোক বাড়ছে, সরল সম্পর্ক হয়ে যাচ্ছে। সরল সম্পর্ক মানে কী হবে? নিচে যে 2টি রয়েছে সেটি উপরে চলে যাবে। একদম সহজ সরলভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচে যেটি রয়েছে সেটি উপরে চলে গেল। এবং দেখো তারপর রয়েছে 12 দিনে শেষ করতে, 7 জন লোক যদি 12 দিনে শেষ করতে পারে তাহলে 8 দিনে শেষ করতে হলে নিশ্চয়ই লোক বাড়াতে হবে। তাহলে দেখো দিন কমছে কিন্তু লোক বাড়ছে, তাই না? লোক বাড়াতে হবে, তাহলে দিন কমছে লোক বাড়ছে, এরকম যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কী হবে? গুণিত 12 উপরে থেকে গেল, 8 নিচে নেমে গেল। এবং কোনটার সাথে সম্পর্ক হচ্ছে? 7-এর সঙ্গে। তাহলে 7 এখানে বসে গেল। এবার করে নাও কাটাকাটি। কাটাকাটি কী করবে? 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে সমান সমান 3 7 কত? 3 গুণিত 7, 3 7 21 জন। 21 জন লোকের প্রয়োজন আছে। কিন্তু বলেছে অতিরিক্ত লোকের প্রয়োজন। অতিরিক্ত কতজন? অতিরিক্ত লোকের প্রয়োজন। আগের লোক ছিল 7 জন এবং পরে 21 জন, টোটাল লোক লাগছে 21 জন। তাহলে আরও কতজন লোক লাগছে? আরও 14 জন কিন্তু লোক লাগছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি তোমরা অপশন সি সঠিক করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। 21 জন লোকের প্রয়োজন আছে। কতজন লোকের প্রয়োজন আছে এরকম যদি থাকতো তাহলে হতো অবশ্যই অপশন সি। কিন্তু বলেছে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন, সেজন্য তোমাদেরকে এই 7-এর সঙ্গে 21কে বিয়োগ করে তবেই বসাতে হবে। চলো দেখে নেবো 6 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 6 নম্বর প্রশ্নটি কী রয়েছে। তার আগে বলে দিই যে তোমাদেরকে যদি অঙ্ক ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দাও এবং অবশ্যই এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমরা কিন্তু প্রত্যেকদিন তোমাদেরকে গ্রুপ ডি এক্সাম তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করে দেখাবো। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো 6 নম্বর প্রশ্নটি রয়েছে, 3 কিমি পার ঘন্টা হারে বিপরীত দিক থেকে হাঁটা একজন মানুষকে 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? দেখো 240 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করছে? 10 সেকেন্ডে। আমরা কি জানি যে কোনো ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করে বা একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে বা কোনো গাছকে অতিক্রম করে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে 10 সেকেন্ডে সে 240 মিটার দীর্ঘ কিন্তু অতিক্রম করতে পেরেছে, তাই না? 10 সেকেন্ডে সে অতিক্রম করেছে 240 মিটার দীর্ঘ পথ। তার মানে সে 1 সেকেন্ড অতিক্রম করছে 24 মিটার দীর্ঘ একটি পথ। তার মানে ঘন্টায় সে কত মিটার পথ অতিক্রম করছে? ঘন্টা মানে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। 24কে 18 দিয়ে গুণ করলে হয়, 24কে 18 দিয়ে গুণ করলে 432 হয়। 432/5, 432কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে পেয়ে যাবে 86.4, 86.4। কিন্তু দেখো কি রয়েছে, 3 কিমি ঘন্টা হারে বিপরীত দিক থেকে হাঁটছে। ট্রেনটি যাচ্ছে এবং বিপরীত দিক থেকে কিন্তু মানুষটি হেঁটে আসছে। তার মানে সেই যে 3 কিমি পার ঘন্টা গতিবেগ রয়েছে সেই গতিবেগ কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে 86.4 থেকে বিয়োগ হয়ে যাবে কত? 3 কিমি। তাহলে কত হয়ে যাবে? 83.4 কিমি পার ঘন্টা বা 83.4 কিমি পার ঘন্টা বেগে তাহলে ট্রেনটির গতিবেগ ছিল। অবশ্যই অপশন ডি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 83.4 কিমি পার ঘন্টা। চলো দেখে নেব 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে। দেখো 7 নম্বর প্রশ্নটি রয়েছে, এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 12:10। যদি তিনি বছরে 18,000 টাকা সঞ্চয় করেন তবে তার মাসিক আয় কত? দেখো বছরে বলেছে 18,000 টাকা সঞ্চয় করে, আয় কত? আয় হচ্ছে 12 আর ব্যয় কত? ব্যয় হচ্ছে 10। তার মানে কত ইউনিট সঞ্চয় করছে? তার মানে 2 ইউনিট সে সঞ্চয় করছে, তাই না? 2 ইউনিট মানে হচ্ছে 18,000 টাকা। 2 ইউনিট মানে হচ্ছে 18,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 9,000 টাকা। 1 ইউনিট মানে 9,000 টাকা। তার মানে 12 × 9, আমি যদি করে দিই 9,000 গুণিত 12। 12 ইউনিট মানে কি? 12 ইউনিট এই যে আয়, তার বছরে আয় হচ্ছে 12 টাকা। তাহলে 9,000 গুণিত 12, এটা হয়ে যাচ্ছে তার পুরো বছরের আয়, তাই না? কিন্তু আমাদেরকে বার করতে বলেছে দেখো মাসিক আয় কত। তাহলে মাসিক আয় মানে কত? এই 9,000 গুণিত 12কে যদি 12 মাস রয়েছে এক বছরে তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে 12 কেটে দিলাম, তাহলে দেখো 9,000 টাকা যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে তার মাসিক ইনকাম, তাই না? অপশন ডি হয়ে যাবে দেখো সঠিক উত্তর। মাসিক আয় হচ্ছে 9,000 টাকা।
চলো দেখুন নেক্সট প্রশ্নটি 8 নম্বর প্রশ্নটি কী রয়েছে। যদি তোমাদের অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন জায়গাটি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার ভালো করে সেই জায়গাটি ভালো করে বুঝিয়ে দেবো। চলো দেখে নাও 8 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 8 নম্বর প্রশ্নটি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি তাদের লসাগু 240 হয় তবে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। বলেছে দুটি সংখ্যার অনুপাত কত, 3:4, তাদের লসাগু হচ্ছে 240, তবে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে 240 হচ্ছে তাদের লসাগু, তাহলে অনুপাত কত, অনুপাত হচ্ছে 3:4, তার মানে 3 × 4 মানে কত, 12। 240কে 12 দিয়ে ভাগ করে দাও, 12 × 2 = 40 মানে 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাচ্ছে কত, ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাচ্ছে 3 × 20, আর বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 4 × 20। ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদেরকে বার করতে বলেছে, তার মানে 3 × 2 = 60 হয়ে যাবে সঠিক উত্তর। 3 × 20 = 60, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বড় সংখ্যাটি কিন্তু হয়ে যাবে 4 × 20, ঠিক আছে, তাহলে 4 × 2 = 80 হয়ে যাবে বড় সংখ্যা। যদি বড় সংখ্যাটি পড়তো তাহলে 80 হয়ে যেত। চলো দেখুন 9 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 58 কেজি ওজনের এক ব্যক্তি অন্য একটি ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়। বলেছে 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি করে বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 58 কেজি ওজনের এক ব্যক্তি অন্য একটি ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়। নতুন ব্যক্তিটির ওজন কত। দেখো 58 কেজি ওজনের ব্যক্তিটি প্রতিস্থাপিত হওয়ার পরে 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বেড়ে গিয়েছে। তার মানে 58 কেজি ওজনের ব্যক্তিটি প্রতিস্থাপিত হওয়ার পরে 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পাচ্ছে। তার মানে 10 জন ব্যক্তির 1 কেজি করে বৃদ্ধি পেলে কত কেজি বৃদ্ধি পাচ্ছে, 10 কেজি বৃদ্ধি পেয়েছে। তার মানে 58 কেজির সঙ্গে কত কেজি বেড়ে যাবে, 10 কেজি বেড়ে যাবে, 68 কেজি হয়ে যাবে। সেই নতুন ব্যক্তিটির ওজন হয়ে যাবে 68 কেজি, ঠিক আছে, হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ, 68 কেজি। চলো দেখুন নেক্সট প্রশ্নটি 10 নম্বর প্রশ্নটি কী রয়েছে। যদি P/Q = 7:8 এবং Q/R = 12:7 হয় তবে P/R = কত। 10 নম্বর প্রশ্নটি রয়েছে, যদি P/Q = 7:8 এবং Q/R = 12:7 হয় তবে P/R = কত। দেখো P/Q সমান হচ্ছে 7:8 এবং Q/R সমান হচ্ছে 12:7। আমাদেরকে এই যে কিউ রয়েছে এই কিউকে সর্বদা সমান করে দিতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম আমি, 3 × 8 = 24 এবং 2 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে, তো 3 × 7 হয়ে যাচ্ছে 21:24 এবং তারপরে রয়েছে 12 × 2 = 24 7 × 2 = 14। দেখো এই কিউ এর মান সবসময় কিন্তু আমাদেরকে সমান করে দিতে হবে। এখানে সমান করে দিয়েছি আমি, একটিকে 3 দিয়ে গুণ করে এবং একটিকে 2 দিয়ে গুণ করে আমি সমান করে দিয়েছি। তাহলে কত পড়ে থাকছে, দেখো P/R সমান কিন্তু হয়ে যাচ্ছে, P/R সমান হয়ে যাচ্ছে 21:14, 21:14 হয়ে যাচ্ছে। 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে যদি কেটে দাও তাহলে হয়ে যাচ্ছে 3:2, তাহলে P/R সমান হয়ে যাচ্ছে 3:2, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 3:2। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটি প্রশ্নপত্রই কিন্তু আমরা তোমাদের সামনে হাজির করে দেব, এবং প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে সমাধান করতে পারো তাহলে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি কোয়ালিফাই করা কিন্তু একদম আসান ব্যাপার, ঠিক আছে। তো এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দাও। পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির করে দিচ্ছি।